ঈশানকে হসপিটালে দেখা মাত্রই এবার ঈশানকে সপাটে চড় মারল দেবলীনার মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়ুষ, রাজশেখর গাঙ্গুলি থেকে শুরু করে ঈশানের কাকুমুনি সকলে মিলে যখন দেবলীনার এই অবস্থার কথা শুনতে পেয়ে যখন হসপিটালে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষ বলতে থাকে যে ঈশান যা একবার গিয়ে অন্তত জয়িতা আন্টিকে তুই একটু অন্তত সহানুভূতি দেখা, কারণ আর যাই হোক না কেন তার মেয়েটা রীতিমতো মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং এখনও পর্যন্ত তুই এরকম করে পাষণ্ড হয়ে দাঁড়িয়ে থাকবি, সেটা কী করে হয় বলতো? যা গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চা, একবার অন্তত ক্ষমা চা। ঈশান তুই ভুলে যাস না যে আমাদের বাড়ির শিক্ষার্থীরা কিন্তু এরকম নয়। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ঈশান অবশেষে যখন দেবলীনার মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে আন্টি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে দেবলীনা এরকম একটা স্টেপ নিয়ে নেবে, ঠিক সেই মুহূর্তে দেবলীনার মম যখন ঈশানের উপরে খুব ঝাড়তে গিয়ে সপাটে ঈশানকে চড় মেরে বলতে থাকছে আর একটা কথাও না, তোমার মতন নোংরা প্রজাতির একটা মানুষের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আজকে তোমার কারণে আমার মেয়েটা মরতে বসেছে, আমার মেয়েটা মৃত্যুর পথযাত্রী হয়ে গিয়েছে, অথচ তুমি আমার কাছে এসে ক্ষমা চাইছো, তুমি ন্যাকামি করা শুরু করে দিয়েছো। তুমি কি মনে করছো তুমি এই মিথ্যে ভালো মানুষই সেজে তুমি আমার কাছ থেকে এত সহজে তুমি ছাড় পেয়ে যাবে? সেরকমটা কোনো মতেই হবে না ঈশান, কারণ আমার মেয়ে আজকে সুইসাইড অ্যাটেম্প্ট করতে বাধ্য হয়েছে শুধুমাত্র তোমার দেওয়া সেই জখমের কারণে। কারণ তুমি যদি আজকে এই এঙ্গেজমেন্ট পার্টিতে এরকম করে আমার মেয়েকে অপমান অপদস্থ না করতে, লোক লজ্জার আর ভয় আমার মেয়েটা রীতিমতো দরজা বন্ধ করে বসেছিল। আমি দেখেছি আমার মেয়েটা কতটা কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে সেই সময়টা পার করেছে, কিন্তু তা সত্ত্বেও আমি রীতিমতো অসহায় হয়ে পড়েছিলাম আমার মেয়ের কাছে, কারণ ওকে দেওয়ার মতন আমার কাছে কোনো রকম কোনো উত্তর ছিল না। এবং অবশেষে তোমার তো চিরকালের জন্য ওর দিক থেকে পিছাই ছুটে গিয়েছে, তাই না দেব ঈশান? এখন তুমি তাহলে এখানে কেন এসেছো বলো তো? মিথ্যে সহানুভূতি জোগানোর জন্য? দেখ ইন্দ্রাণী, আমি হয়তো বা কোনো মতেই তোকে এই সব কিছুর মধ্যে টানাহেঁচড়া করতাম না, কিন্তু তুই শুধুমাত্র দেবলীনাকে এতটা ভালোবাসিস বলে আমার মেয়েকে তুই নিজের মেয়ের মতন মনে করিস বিধায় আমি তোকে খবরটা দিয়েছি, কিন্তু তাই বলে আমি কোনোদিন এক্সপেক্ট করিনি আমার মেয়ের এই অবস্থার জন্য যে দায়ী এই অপরাধীটাকে তুই সঙ্গে করে নিয়ে আসবি। এবং আমি তোকে বলে দিচ্ছি তুই তোর ছেলেকে আমার চোখের সামনে থেকে জাস্ট দূর হয়ে যেতে পার, আমি আর ওকে বরদাস্ত করতে পারছি না। অন্যদিকে নানি যখন বলতে থাকে যে দেখ চুইতা, আমি বুঝতে পারছি যে আমার ছেলে যে অপরাধটা করেছে সেটা সত্যিই ক্ষমার অযোগ্য, কিন্তু তাই বলে তুই এরকম করে ওকে দূরে ঠেলে দিস না। আমি তোকে বলছি একবার দেবলীনা সুস্থ হয়ে উঠুক, হসপিটাল থেকে ডিসচার্জ হোক, তারপরে আমরা পারিবারিকভাবে সকলে মিলে বসে একটা সিদ্ধান্তে আসবো। এবং আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি যে ঈশান নিজে দেবলীনার কাছে মাথা নত করে হাত জোর করে ক্ষমা চেয়ে ওকে আবারও নিজের জীবনসঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করে নিবে, এবং এটা আমি তোকে কথা দিলাম। কি ঈশান, তুমি করবে তো? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে মা তুমি বারবার করে কেন তুমি আমার গোটা জীবনের সিদ্ধান্ত একাই নিয়ে নাও বলো তো? কেন তুমি সবসময় আমাকে তোমার কথা দিয়ে তোমার দিব্যি দিয়ে আমাকে বাধ্য করে ফেলো বলো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ঈশান মা যেটা বলছে সেটা বলো। অন্যদিকে ঈশান বলতে থাকে যে ঠিক আছে আন্টি, দেবলীনা একবার সুস্থ হোক, আমি ওর সঙ্গে ব্যক্তিগতভাবে আলাদা করে কথা বলবো। অন্যদিকে যখন দেবলীনা মা বলতে থাকে যে এই তো দেবলীনা, তোমার প্ল্যানটা যে এরকম করে কাজ করবে সেটা তো আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। ওয়েল ডান বেবি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।